ক্লাবের পক্ষ থেকে উপস্থিত দর্শক মণ্ডলী ও হ্যাপিনুকের সমস্ত আবাসিকদের জানাই শারদীয়া প্রীতি ও শুভেচ্ছা। আজ আমরা যে নাটকটি মঞ্চস্থ করতে চলেছি সেই নাটকের লেখক শ্রী মৈনাক সেনগুপ্ত। তিনি বর্তমানে মূলত মঞ্চ নাটকের সঙ্গে যুক্ত। তার লেখা নাটক কানামাছি ভোব অবলম্বনে আমাদের আজকের নাটক অলীক কল্পনা। এই প্রসঙ্গে জানাই, বিগত বেশ কিছু বছর আমাদের সবার প্রিয় অত্যন্ত গুণী মেয়ে মৌ রায়চৌধুরী আমাদের নাটকের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত ছিল, একটি স্তম্ভ ছিল বলতে পারেন। তাকে আমরা হারিয়েছি মাত্র কয়েক মাস আগে। আমাদের আজকের নাটক তার স্মৃতির উদ্দেশ্যে অর্পণ করছি। আসুন এবার আমরা সবাই দেখি অলীক কল্পনা নাটক। চচ্চরে রোদ উঠেছে দেখেছেন? তাজা বলেছে, গরুটা এবার জাকিয়ে পড়বে মনে হচ্ছে। পার্কের এই জায়গাটাই একটু ছায়া ছায়া ঠান্ডা ঠান্ডা। আমি তো রোজ মর্নিং ওয়াকের পরে এখানে বসে কিছুক্ষণ জিরোই, তারপর বাড়ি ফিরি। আমারও অভ্যেস হয়ে গেছে, রোজ সকালে আমিও এসে বেঞ্চিটাতে কিছুক্ষণ বসি। আপনাকে তো আগে এখানে কখনো দেখিনি। সে তো আমিও আপনাকে আগে কখনো দেখিনি। সে যাক, আজ যখন দেখা হয়ে গেল তখন আলাপটা সেরে ফেলা যাক। নমস্কার, আমি অজিত বসু, এই কাছাকাছি থাকি। আপনি? আমার নাম একলব্য। একলব্য কি? আই মিন পদবিটা কি? দূর মশাই, পদবিটা তুমি আমার কি? একলব্য একলব্য, মহাভারত পড়েননি? আপনি একলব্যকে জানেন না? একলব্যকে জানবো না কেন? শুধু জানা কেন, দস্তুর মতো চিনিও। ওই তো অনেকটা অমিতাভ বচ্চনের মতো দেখতে। আরে বাবা, দিন আগে টিভিতে দেখলাম, অ্যামাজন প্রাইম। আরে বাবা, আমার মধ্যে কোনো শিল্পীর ব্যাপারটা নেই। আমি একেবারে অরিজিনাল একলব্য। সকালবেলা নেশা ভাঙ করে বসে আছেন নাকি? আচ্ছা, আপনি প্রমাণ করতে পারবেন যে আপনি একলব্য? এখন আপনাকে যদি বলি, আপনি প্রমাণ করে দেখান আপনি শ্রী অজিত বসু, আপনার হয়তো প্রমাণ করা খুবই কঠিন হবে। তবে আমার প্রমাণের দরকার হবে না। আমি এই মুহূর্তে প্রমাণ করে দিতে পারি আমি একলব্য। কি আশ্চর্য! আমি তো ভাবতে পারছি না।
আপনি এই সদানন্দ পার্কে এলেন কেমন করে এবার বলুন। এখন তো মনে হচ্ছে আপনি গাঁজা খেয়েছেন। এটা সদানন্দ পার্ক হবে কেন? এটা তো নন্দন কানন, স্বর্গের জগাস পার্ক বলতে পারেন। যাক বাবা, রোজের মতো আজও সকালে মর্নিং ওয়াক করতে এলাম, আর আপনি বলছেন আমি স্বর্গে চলে গেছি। তাই তো হয় মশাই, কে কখন কোন ফাঁকে টুক করে স্বর্গে চলে আসে সে কি আর নিজেই বুঝতে পারে? তবে আমার ভুল হয়েছে, দেখেই বোঝা উচিত ছিল নতুন ইম্পোর্ট। আচ্ছা, একটা কথা বলবেন? আপনি যে একটু, আমার খুব জানতে ইচ্ছে করছে, বলুন। আপনি যে একটু আগে বললেন কদিন আগে অমিতাভের একটা সিনেমা দেখেছেন একলব্য, ওটা কি আমাকে নিয়ে? আমার এখনো দেখা হয়নি। কি বললেন? দেখা হয়নি? সিনেমাটা দেখা হয়নি? এখানে আবার সিনেমা দেখা হলে আর নাকি দাদা? দেখা যাবে না মানে? আর বাদ দেখা যায়। এটা স্বর্গ মশাই, স্বর্গ। ঘুরতে সব মশলা এখানেই পাবেন। আচ্ছা, আপনি আমার প্রশ্নের উত্তর এখনো দেননি। আরে দিচ্ছি, আজকে আপনার কথাগুলো একটু হজম করে নি। আরে না না, সিনেমাটা আপনাকে নিয়ে নয়, তবে বলতে পারেন আপনার নামটা হয়তো ধার করেছে। শুনুন, সিনেমার কথা বাদ দিন, আরে আপনি নিজেও তো একজন, আপনার চরিত্রটা তো দারুণ ইন্টারেস্টিং। আপনাকে নিয়ে যে কেন এতদিন সিনেমা হয়নি তাই ভাবছি। সিনেমা বানানোর অসুবিধে আছে মশাই, হিরোইন ঢোকাবেরই তো জায়গা নেই। ঠিক বলেছেন, ঠিক ঠিক। আচ্ছা, একটা কথা জিজ্ঞেস করি, রাগ করবেন না তো? না না, রাগ করবো কেন, বলুন না। আচ্ছা, আপনার দ্রোণাচার্যর উপরে রাগ হয় না? ছি ছি ছি, কি বলছেন মশাই? উনি তো গুরু, গুরুর ওপর রাগ করতে আছে? এই জন্যেই আমি আপনাকে জিজ্ঞেস করতে সাহস পাচ্ছিলাম না। আরে আপনি হলেন মহাভারতের চরিত্র, আর আমি একটা সাধারণ রক্ত মাংসের মান। কিন্তু তখন তো কোনোদিন ভাবিনি যে আপনার সঙ্গে এই সদানন্দ পার্কে এসে আড্ডা দেব। আচ্ছা, ছোটবেলা থেকে জানেন তো, যতবার মহাভারত পড়েছি আমার কিন্তু মনে হয়েছে আপনার সঙ্গে ভীষণ অবিচার হচ্ছে। সত্যি। আবার ভুল করছেন, এটা নন্দনকানন মশাই, সদানন্দ পার্ক নয়। আচ্ছা বেশ বেশ, বাদ দিন। আচ্ছা, একটা কথা বলুন, আপনাকে দ্রোণ কবে কি শিখিয়েছিল যে হঠাৎ করে আপনার কাছে গুরু দক্ষিণা নিয়ে চলে এলো? আরে আপনি তো সেলফ মেড ম্যান মশাই। সত্যি কথা বলছি মশাই, রাগ হয়, বড্ড রাগ হয়। শুধু দ্রোণাচার্যের ওপর নয়, নিজের ওপরেও রাগ হয়। বয়সটা কাঁচা ছিল, লেখাপড়াও তেমন কিছু করিনি, কিন্তু যে লোকটাকে বাপের চেয়ে বেশি ভক্তি করতাম, সে যখন এসে বলল, তখন আগু পিছু কিচ্ছু না ভেবে গচ্চাং করে দিলাম। আরে ওই এক মুহূর্তের ভুলের জন্য সারা জীবনটা বরবাদ হয়ে গেল। এখন একটা ফালতু ইমেজের চক্করে পড়ে আছি। আজকাল কেউ আর পাত্তা দেয় না, বুঝলেন মশাই? আচ্ছা, আপনার বদলা দিতে ইচ্ছে করে না দ্রোণাচার্যকে শাস্তি দিতে? মিথ্যে কথা বলবো না, ইচ্ছে তো হয় মাঝে মাঝে, খুব ইচ্ছে হয়। তবে কার সাথে লড়বো বলুন, বা কিসের জোরে লড়বো? আমার বুড়ো আঙুলটাই তো নিয়ে নিয়েছে। সত্যি তো,
এই যে কাকারা, দেশলাই হবে? দেশলাই না, লাইটার বললাম তো না। যাক বাবা, পান মশলা কেস নাকি? লজ্জা করে না? বাপ যেটা বয়সী লোকেদের কাছ থেকে দেশলাই চাইছো। যাক বাবা, একটা সিগারেট খাবো, তাতে লজ্জার কি আছে? কি বললে? কার সাথে কিভাবে কথা বলতে হয় জানো না? কি নাম হে তোমার? আমাকে চেনেন না? না। আচ্ছা, আমার বাবাকেও না? না বললাম তো। যাক চলে, এই তো এক পিস দেশলাই কাঠির জন্য রীতিমতো ইন্টারভিউ দিতে হচ্ছে। অর্জুন, অর্জুন। ও, তুমি অর্জুন পুত্র অভিমন্যু। কি কপাল আমার! কিন্তু আপনাকে তো ঠিক চিনলাম না। ওনাকে চিনতে পারবে না, উনি আজকেই এখানে এসেছে। আরে আমাকে না হয় নাই চিনলে, বাদ দাও, কিন্তু তুমি ওনাকে চিনতে পারলে না কেন? কেন? উনি কি এই ওয়ার্ডের কাউন্সিলর যে চিনতে হবে? আরে উনি একলব্য, মহাভারতের মহান চরিত্র, আর তুমি মহাভারতের ট্র্যাজিক হিরো কিশোর বীর অভিমন্যু। তোমাদের তো পূর্ব পরিচয় থাকার কথা। মহাভারতের ক্যারেক্টার হলেই পরিচয় থাকতে হবে? আচ্ছা, আপনি পুরো মহাভারত পড়েছেন নাকি অমর চিত্রকথা সিরিজের ছবিতে গল্প দেখেছেন? আচ্ছা, কতগুলো ক্যারেক্টার ছিল বলুন তো? ব্যাসদেব আমাকে যে যে সিনে এন্ট্রি দিয়েছেন, আমি সেই সেই সিনের লোকজনদের চিনি, বাস। এই যে, শোনো তো, হ্যাঁ, তোমার হাতের এই সিগারেটটা দাও দেখি। আরে দাও না, ওটা ওটা। ধরো, ধরো, ধরো। হায় হায়, তুমি কিনা রাজপুত্র, এত বড় বংশের সন্তান তুমি, তোমার একটা প্রেস্টিজ নেই? তুমি কিনা ওই হুইল ফ্লেক্স ফুঁকছো? এই বাজারে এই ব্র্যান্ড চোটাতেই পাগল হয়ে যাচ্ছি। যাকে ফালতু না হেজিয়ে দেশলাই থাকলে দিন, আমি চলে যাই। আরে দেশলাই দেব, তোমাকে আমি আসল 555 খাওয়াবো যদি তুমি আমার একটা কথা শুনে এখানে 2 মিনিট চুপটি করে দাঁড়াও। কোথাও যেও না কিন্তু, দাঁড়িয়ে থেকো। ও একলব্য বাবু, শুনুন, চুপচাপ শুনে যান। আপনি বলছিলেন না যে আপনার বদলা দিতে ইচ্ছে করে, কিন্তু ওই আঙুলের অভাবে কিছু করে উঠতে পারছেন না। এবার ধরে নিন আপনি আপনার আঙুল ফেরত পেয়ে গেছেন। কি হিয়ালি করছেন মশাই? আপনার কথা মাথা মুন্ডু আমি কিছুই বুঝতে পারছি না। বুঝতে পারছেন না? আপনার সর্বনাশ কে করেছিল? দ্রোণ। আর ওই বাচ্চা ছেলেটাকে কুরুক্ষেত্রের যুদ্ধে 7 জন মিলে যে মেরেছিল, তার মাথায় কে ছিল? দ্রোণ। তার মানে আপনাদের দুজনের টার্গেট কমন। আপনারা যদি দুজন একসাথে হাত মেলান, তাহলে শত্রুকে শায়েস্তা করতে আর কতক্ষণ, বুঝেছে? সেটা তো বুঝলাম, তবে আপনার এই ব্যাপারে এত উৎসাহ কেন বুঝতে পারছি না তো। আহা, 30 বছর ধরে ক্রিমিনাল প্র্যাকটিস করছি, এইরকম একটা জম্পেশ কেস নিয়ে ছেড়ে দেব? আর স্বর্গে প্রথম দিনই যদি এই মাপের একটা ব্রেক বাগাতে পারি, তবে তো আমার কষার একদম জমে ক্ষীর। আপনাদের গুজুর গুজুর ফুসুর ফুসুর শেষ হলো? একটা দেশলাই কাঠি চাইতে এসে আজব ফাসলাম তো। এই আসছি ভাই, এই নাও, এই নাও, ধরো। এবার তাহলে চলি। যেও না, যাচ্ছ কোথায়? একটু বসো, একটু গল্প করে তোমার সঙ্গে। আসলে আজকেই তো এলাম, তোমাদের উপরে না আমার ভীষণ করব। বেশি ধ্যান ধারণা করে যা বলার তাড়াতাড়ি বলে ফেলুন। বাবা কি অধৈর্য ছেলে। আচ্ছা শোনো, আচ্ছা কুরুক্ষেত্রের যুদ্ধে
বিরুদ্ধে যে তোমাকে এই রকম অন্যায় ভাবে মারা হয়েছিল, তার জন্য তোমার কারোর উপরে রাগ হয় না? অদ্ভুত নামালেন তো, রাগ হবে না? এক সময় প্রচন্ড রাগ হতো। সবে মাত্র বিয়ে হয়েছে, বউ নিয়ে সময় কাটানোর সময়, তা না, সবাই মিলে বার খাইয়ে বহে ঢুকিয়ে দিল। কতটুকু বয়স তখন আমার, 7টা লোক মিলে তামাক করে দিল। এখন অবশ্য সময়ের সাথে সাথে রাগটা অনেকটাই পড়ে এসেছে। করতে দিও না, একদম করতে দিও না। আচ্ছা, তুমি ওই একলব্য বাবুর কেসটা জানো তো? দাঁড়ান, আপনাদের তো অনেক আগেই বললাম যে ওনাকে আমি ভালো চিনি না। অত বড় বইটা পড়ার সময় কখন পেলাম বলুন? আচ্ছা, উনি যুদ্ধের সময় কোন দিকে ছিলেন? কৌরব পক্ষে না পাণ্ডব পক্ষে? কোন পক্ষে থাকার কোনো প্রশ্নই নেই ভাই। যুদ্ধের অনেক আগে আমি পুরোপুরি প্যারালাইজড হয়ে গেছিলাম। দাঁড়ান দাঁড়ান, ঘটনাটা আমি উত্তরের কাছে শুনেছি মনে হচ্ছে। ওর তো দুপুরের দিকে বইটই পড়ার অভ্যেস আছে। আচ্ছা, দ্রোণাচার্য আপনার বুড়ো আঙুল গুরু দক্ষিণা হিসেবে নেওয়ার পর আপনাকেই বুড়ো আঙুল দেখিয়েছিল, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেই দ্রোণ যার নেতৃত্বে তোমাকে কুকুরের মতো মারা হয়েছিল। তোমার ইচ্ছে করে না এই অন্যায়ের প্রতিবাদ করতে, বদলা নিতে? আপনি একটা কথা ভুল করছেন। দ্রোণাচার্যের ওপর আমার কোনো রাগ নেই। উনি তো আমার শত্রুপক্ষের সেনাপতি। উনি আমার ওপর দয়া দেখালে তো ওনার চাকরি নিয়ে টানাটানি পড়ে যেত। ওনার কথায় তো আমি বুহে প্রবেশ করিনি। মেজ জেঠু বলেছিলেন, আমরা বুহে ঢুকতে জানি না, তুই ঢোক, আমরা পেছন পেছন আসছি। আমি বুহে ঢোকার পর পেছনে ফিরে তাকিয়ে দেখি কোথায় কে? সব ভুবো। আর রাগের কথাই যদি বলেন, মেজ জেঠুর ওপর আমার এখনো প্রচন্ড রাগ হয়। অনেকদিন ভেবেছি কিছু একটা করে ফেলি, কিন্তু অত বড় শরীরটার কথা ভেবে পিছিয়ে এসেছি। বড্ড দেরি করে ফেলেছো ভাই। শুভ কাজে এত দেরি করতে নেই যে, আজকেই একটা কিছু করতে হবে। আর আমাকে নিয়ে ভেবো না, আমি তোমাদের সঙ্গেই আছি। কিন্তু এতে আমার কি লাভ? এক একটা অন্যায়ের প্রতিবাদ করতে হবে। আজ তুমি ওনাকে সাহায্য করবে, কাল উনি তোমাকে, বুঝেছো? না না না, কৌশল ঝামেলার মধ্যে আমি পড়তে চাই না। আচ্ছা, আপনি না এত বড় বি, এই সামান্য ব্যাপারে ভয় পেয়ে গেলেন? আরে আপনি ভেবে দেখুন, আপনি কতদিন হেডলাইনের বাইরে চলে গেছে। এখন একলব্য বলে আপনাকে কেউ চেনে না। একলব্য বলতে অমিতাভের ওই পুরনো ফিল্মটাকেই চেনে। এইরকম একটা সুযোগ পেয়েছেন, ছেড়ে দেবেন? ঠিক আছে, চলুন তাহলে। এত করে যখন বলছেন। এই অভিমন্যু, চলো চলো, আগে ফিল্মকে খুঁজে বার করি। আগে একটা স্পার করতে হবে, বুঝলে? চলো। দাঁড়ান, কোথায় যাচ্ছেন? এ কি বড় মা, তুমি এখানে এখন? আমি তো অনেকক্ষণই এসেছি, আড়ালে দাঁড়িয়ে তোমাদের কথাবার্তা শুনছিলাম। অভিমন্যু, যেই কাজে যাচ্ছিলাম দাঁড়িয়ে পড়লে কেন? চলো চলো। কোথাও যাওয়া যাবে না, চুপচাপ দাঁড়ান। আচ্ছা, লজ্জা করে না? দুটো ধীরে মিলে বাচ্চা ছেলেটার মাথা চিবোচ্ছিলে। আচ্ছা, চেনেন না জানেন না, তখন থেকে ধমকাচ্ছেন কেন বলুন তো? আরে মশাই, সহজে কথা বলুন। দ্রৌপদী কেন পড়েছে? আমি তো চিনতেই পারিনি। ম্যাডাম, কিছু মনে করবেন না। হ্যাঁ, আমারই বোঝা উচিত ছিল। হ্যাঁ, সাইড থেকে তো এই সরকারের বিজ্ঞাপনের রূপা গাঙ্গুলির মতোই লাগছে। সিনেমা সিরিয়াল দেখে দেখে
আপনার মাথাটা একদম গেছে, বুঝলেন? দ্রৌপদী হলেই রূপা গাঙ্গুলির মতন দেখতে হতে হবে, আর রামকৃষ্ণ হলে গুরুদাসের স্টাইলে কথা বলবে। এত যে সিনেমা দেখতেন, প্র্যাকটিস করতেন কখন মশাই? চুপ, একদম কথা ঘোরাবার চেষ্টা করবেন না। অভিকে নিয়ে কোথায় যাচ্ছিলেন? ভেবেছেন আমি কিছুই বুঝতে পারিনি না? মানে আমি আবার কথা? আপনি তো পরম বীর। এইরকম একটা জঘন্য চক্রান্তে সামিল হতে আপনার বিবেক একটু বাঁধলো না? ওইটুকু একটা বাচ্চা ছেলেকে দিয়ে তার পরম আত্মীয়কে। ম্যাডাম, মানে আমরা তো আবার কথা ভাবে ভাবে তো নতুন লোকই মনে হচ্ছে। আস্তে না আস্তে এখানকার পলিটিক্সে জড়িয়ে পড়া হয়েছে। নির্ঘাত ওয়েস্ট বেঙ্গলের লোক। আমি বরাবর একটা ইন্টেলেকচুয়াল টেন্ডেন্সি লক্ষ্য করেছি, ভীমকে টার্গেট করা। আরে লোকটা খায় বেশি, বিরাট চেহারা, নির্ঘাত মাথা মোটা, ওকেই হাঁটা করো। অমন একটা বিরাট মনের মানুষ ভারতে আর একটা খুঁজে বার করুন তো দেখি। ম্যাডাম, ভুল হয়ে গেছে আমাদের, আর কখনো এরকম হবে না। তাহলে আমি এখন যাই? আমি আপনার কাছে গান শুনতে চেয়েছি, কোথাও যাবেন না, চুপচাপ দাঁড়ান। বলছি তো ভুল হয়ে গেছে, আর হবে না, এবারের মতো ছেড়ে দিন প্লিজ। আমি কি একবারও বলেছি যে আর এরকম করবেন না? আগে না, আমি বলতে চেয়েছি আপনাদের উদ্দেশ্যটা ভালো, প্রশংসা করার মতো, কিন্তু টার্গেটটা ঠিক করুন। একটা ভালো মানুষকে মেরে লাভ কি? মুরব থাকে তো ওই পাঁচের পা ছাড়াটাকে শায়েস্তা করুন, তবে তো বুঝি। কার কথা বলছো তুমি? বলো তো। কেন? তোর বাবার কথা। কি বলছো তুমি? আমি যা বলছি ঠান্ডা মাথায় বলছি। আমার সব গুলিয়ে যাচ্ছে। আমি কিন্তু মুহূর্তের উত্তেজনায় কোনো কথা বলছি না। সারা জীবনে বঞ্চনার অনুভূতি থেকে আমার এগুলো বেরিয়ে আসছে। এখন আমার কথা ভাবুন, একজন বীর সারা দেশের রাজা রাজরাদের তীরন্দাজি প্রতিযোগিতায় হারিয়ে দিলেন। বুলসাই, সরি আই মিন ফিশে যায় তীর লাগানোর সঙ্গে সঙ্গে আমার হৃদয় জিতে নিলেন। যখন তার গলায় মালা পরালাম, তখন একবারও ভাবিনি এই লোকটার চাল নেই, চুলো নেই, এই মুহূর্তে আমাকে খাওয়াবে কি, পড়াবে কি। আমি তো তখন তার রূপে গুণে একেবারে ফিদা। কিন্তু আমার এমন কপাল, অমন বীর, মায়ের সামনে একবারে কিছু, বিয়ে করলাম একজনকে, সঙ্গে পেলাম 4 জন ফ্রি। এ তো বাই ওয়ান গেট ওয়ান ফ্রি থেকেও ভালো স্কিম দেখছি। আবার ফাজলামি করছেন? আমি আমার জীবনের একটা সিরিয়াস প্রবলেম নিয়ে আলোচনা করছি। আচ্ছা ভাবুন তো, আপনার মা বোনের সঙ্গে যদি এমন হতো, তাহলে এরকম আপনি বলতে পারতেন? ওই তো বাবু, এ তো একদম স্টাইল দেখছি। আবার কথা, 5টা ভাই মিলে লটারি করে আমাকে ভাগ করে নিলে। আমার ভালো লাগা মন্দ লাগা কেউ একবার ভাবলে না? না সরি, ভুল বললাম, একজনই ভাবতো, আমাকে বুঝতে চাইতো। সে হচ্ছে ভীম। আর ওই বদমাইশ অর্জুন, তার কাছে আমার প্রেম, ভালোবাসা, ত্যাগ কিছুই দাম পেলে না। এই প্লটটা নিয়ে স্বপন সাহার প্রেমিকার প্রতিহিংসা সিনেমাটা কেন রিলিজ করেনি তখন, তাই ভাবছি। প্রেমিকার প্রতিহিংসা মানে? কি উল্টোপাল্টা বকছেন? তুমি বাংলা ছবির পোস্টার দেখোনি কখনো? স্বপন সাহার বাবা কেন চাকর? দয়া করে আপনি একটু চুপ করবেন। এই সব প্রসঙ্গে ঘুরে ফিরে সেই সিনেমার কথা। আচ্ছা বৌদি, এ তো আপনার একান্ত ব্যক্তিগত, বড় জোর পারিবারিক সমস্যা। হ্যাঁ, এর মধ্যে আমরা জড়াবো কেন বলতে পারেন? আপনি কার কথায় ডান হাতের বুড়ো আঙুল কেটেছিলেন? দ্রোণাচার্য, তাই তো? উনি তো কুরু বংশের বেতনভোগ কর্মচারী ছিলেন মাত্র, ওই আমাদের ওই গ্রেট চ্যাপেলের মতো। আবার বাজে বকছেন। দ্রোণাচার্যের প্রিয়তম শিষ্য কে ছিলেন? অর্জুন। যদি আপনার ডান হাতের বুড়ো আঙুল থাকতো, আমি তাহলে কার প্রতি
প্রতিদ্বন্দ্বী হতেন অর্জুনের। দ্রোণাচার্যকে অর্জুন প্রভাবিত করেছিলেন। এবার বুঝতে অসুবিধা হচ্ছে? আর অভি, তুইও জেনে রাখ, তোর ওই অকাল মৃত্যুর জন্য তোর ওই বাবাই দায়ী। কি বলছো তুমি? আমার মৃত্যুর সময় বাবা ধারে কাছেও কোথাও ছিল না। আরে থাকবে নাই তো? শৈশব থেকে যুদ্ধের মার প্যাচ শিখিয়ে ওর ছোটবেলাটাকে একেবারে শেষ করে দিয়েছে। আর অভিও ভাবতে শিখেছে ও সব জেনে এসেছে। যত সব ফালতু কথা। আর আসল সময় যখন সবাই অর্জুনকে খুঁজছে, তখন কোথায় অর্জুন? আমি বরাবর লক্ষ্য করেছি, মোক্ষম সময়ে ওর বীরত্ব কোনো কাজে লাগে না। ওই যে দুর্যোধনের সভাতে যখন আমি হেনস্থা হচ্ছি, তখনও বাবু লেজ গুটিয়ে বসেছিলেন। প্রতিবাদ তো করেছিল একা ভীম, আসল পুরুষ মানুষ। অবশ্য তাতেও শেষ রক্ষা হতো না। নেহাত শ্রীকৃষ্ণ কটন মিলের স্পন্সরশিপে বেইজ্জত হতে হতে বেঁচে গেলাম। আর তখন থেকেই তো গুজরাটের ওই কাপড় কলগুলোর এত রমরমা, তাই না ম্যাডাম? আপনি মুখে একটু শাটার নামাবেন? তাহলে এখন তুমি কি করতে বলো? কি আর করবি, আমি অর্জুনকে কায়দা করে ডেকে নিয়ে আসছি। তারপরে সবাই মিলে আচ্ছা করে ধোলাই দেব। আমাদের সকলের জীবন ওই একটা মানুষের জন্য নষ্ট হয়েছে। অ্যাটলিস্ট ওর দোষগুলো তো স্বীকার করুক। এদের তো নন্দন চত্বরে দেখেছি, এখানে এলো কেমন করে? নন্দনে হয়তো হালে গেছে। নতুন প্যানেলে তো অনেক দিন ধরে আছে। আপনি একেও চিনতে পারলেন না? এ তো শিখন্ডি। সব ভদ্রলোকদের চেনা আছে। রাস্তায় বেরোলে আর চোখে চাউনি ছুটবে, আর মুখে স্বীকার করতে লজ্জা। আরে বাস, আজ একদিনে এতজন মহাপুরুষ। কি বলবো, মহাপুরুষ মহামহিলা কেমন যেন লাগছে খারাপ। ওইগুলো বাবা কি করি বলুন তো? কেন, আপনাদের অর্জুনকে জিজ্ঞেস করুন না, সে তো বিরাট হিরো। তাহলে কেন বৃহন্মালা সেজেছিল বলতে পারেন? আরে সে তো চিত্রনাট্যের প্রয়োজনে। অমিতাভের মতো অত বড় হিরো লাওয়ারিসে সেজেছিল, সিনেমাটা দেখেননি? না। আপনি একটু থামবেন না, ওনাকে বলতে দিন। আরে আমাদের অর্জুনও তো আপনাদের ওই অমিতাভের মতো তৈরি করা হিরো। পৌরপক্ষের কটা বীরকে সামনাসামনি যুদ্ধে হারিয়েছিল বলতে পারেন? সব ছলে আর কৌশলে। যেমন ভীষ্ম ঠাকুর দাদাকে আপনাকে সামনে রেখে তারপর তীরের বিছানায় শুইয়ে দিয়ে হাত তালি মেরে চলে গেল। একটা দিন নিজে শুনে দেখাতো, বুঝতাম। তবু অর্জুনের জন্য বরাদ্দ হয় বীর পূজা, আর আমাদের জন্য বরাদ্দ হয় বিদ্রুপের হাসি। আচ্ছা, আমি সামনে না থাকলে ও কি কোনো দিন বিশ্বকে হারাতে পারত? তবু কিন্তু একটা দিনের জন্যেও ও ঋণ স্বীকার করলো না। কিন্তু ফর্মুলাটা হিট করিয়ে দিয়ে গেছে। আজকাল ওয়েস্ট বেঙ্গলের বিপ্লবীরা লড়াইয়ের সময় মহিলার বাচ্চাদের সামনে এগিয়ে দেয়। না, থানা সামলাও। আচ্ছা শুনুন, আমাকে নিয়ে ভাববেন না, আমি আপনাদের সঙ্গে আছি। আর একলব্য বাবু, কি জানি তো, আমার না নিজেকে কেমন কুরুক্ষেত্র যুদ্ধের কৃষ্ণ বলে মনে হচ্ছে। অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের পক্ষে। ওকে ছিলে জীবনে একদিনে এত কিছু পাওয়া। আরে কি জীবন জীবন করছেন মশাই? আপনার জীবন তো আপনি ত্যাগ করে এসেছেন। সরি, ভুল হয়ে গেছে। আসলে ফ্রেশার তো। বড় মা, তাহলে তুমি তোমার কাজ শুরু করে দাও। বাবাকে ডেকে আনো। ডাকতে আর কোথায় যাবো, মোবাইলেই ডেকে নিচ্ছি, দাঁড়া।
ধনু, আমি তোমার পঞ্চি বলছি গো। হ্যাঁ হ্যাঁ, এই নাম্বারটা নতুন নিলাম। আসলে এরা প্রচুর ফ্রি টক টাইম দিচ্ছে তো। শোনো না, একটু নন্দনকাননে আসবে প্লিজ? না না, আজকে খুব ভালো ওয়েদার, তোমাকে খুব দেখতে ইচ্ছে করছে। না না না, কোনো কথা শুনবো না। তুমি নিশ্চয়ই ওই উলুপি বা চিত্রাঙ্গদার সঙ্গে বসে আছো। একবার এসো না লক্ষ্মীটি প্লিজ। এই, তোরা আর কি হলো? আরে যতই আধুনিক হোক, বাবা মার প্রেমালাপ শুনে লজ্জা পেয়ে গেছে। এই, তাড়াতাড়ি আয়, যা করার তাড়াতাড়ি করতে হবে। কিন্তু বড় মা, বাবার সঙ্গে যুদ্ধ করাটা কি উচিত হবে? অভিমন্যু, তুমি বাবার সঙ্গে যুদ্ধ করছো না, ভুল করছো। তুমি ধর্মযুদ্ধ করছো। তোমার লড়াই অন্যায়ের বিরুদ্ধে, অত্যাচারের বিরুদ্ধে, অধর্মের বিরুদ্ধে। শুনুন না এগুলো বাবু, পিয়ার চোপড়ার মহাভারতে না অর্জুন ঠিক এই ডায়লগটাই দিয়েছিল, বুঝলেন? এরাম বেচার কৃষ্ণ সঙ্গে থাকলে পাণ্ডবদের আর জিততে হতো না। কিন্তু এই যুদ্ধে আমরা জিতবই। ম্যাডাম, বলে ফেলুন কি করতে হবে। হ্যাঁ, আমি বলি, এই বেঞ্চটায় আমি বসছি, ঠিক আছে? আপনারা সব এই গাছের আড়ালে লুকিয়ে পড়ুন। অর্জুন যেই আসবে, এগুলো বাবু ল্যাং মেরে ফেলে দেবে, আর আপনারা দুজনে মিলে উত্তম বোধন দেবে। কিন্তু আমরা এই তিনজন মিলে অর্জুন বাবুর মোকাবেলা করতে পারবো? ভয় পাবেন না, অর্জুন আর সে অর্জুন নেই। বাতে অম্বলে চেহারা একেবারে আধখানা হয়ে গিয়েছে। কিন্তু বড় মা, ক্ষত্রিয়দের কি আড়াল থেকে লড়াই করা উচিত? ওহ, তুমি আবার ভুল করছো। কেন, তুমি কোনোদিনও শোনোনি এই কথাটা? নাথিং ইজ আনফেয়ার ইন লাভ অ্যান্ড ওয়ার। আমি ভাবছি অন্য কথা। অর্জুনের সঙ্গে তো শ্রীকৃষ্ণর সরাসরি কোনো যুদ্ধ হয়নি। তা আমার কি অর্জুনের সঙ্গে লড়াই করাটা ঠিক হবে? ভয় পেয়ে গেলেন তো? আমি জানতাম আপনি পারবেন না। বাঙালির কলজে তো, মুখেই যত রাজ্যের বক্তৃতা, কাজের বেলায় অষ্টরম্ভা। এই এই লোকটা তো বহুত ফালতু হয়ে যা। এই যে বস শিখন্ডি, মধ্যে কথা ছেড়ে খাসো তো। তুমি আমাদের সঙ্গে আছো কি নেই? না, নেই। আমি আর কারোর সঙ্গে নেই, কোনো যুদ্ধে নেই। পুরুষ মানুষ হলে তো থাকবে। দরকার নেই আমার তোমাদের মতো এরকম পুরুষ মানুষ হয়ে, যাদের একমাত্র কাজ যুদ্ধ করা। তার চেয়ে আমার মতো শিখন্ডী হয়ে থাকা ঢের ভালো। একটা কুরুক্ষেত্রের যুদ্ধে কি শিক্ষা হয়নি? এই, কে আছিস? এটাকে তাড়া তো এখান থেকে। কাউকে তাড়াতে হবে না, আমি নিজেই চলে যাব। পাশ দিয়ে যেতে যেতে তোমাদের কথা শুনে দাঁড়িয়ে পড়েছিলাম, ভেবেছিলাম হয়তো তোমাদের বোঝাতে পারবে। যাকগে, শান্তির কথা বললে এখনো তো লোকে ওই শিখন্ডী বলেই গাল পারে। এটা চোখে দিয়ে গেল। বড় মা, জলদি জলদি বলো কি করতে হবে? হ্যাঁ, অনেকটা দেরি করে ফেললো। এই অর্জুন বাবু যে কোনো সময় এসে পড়তে পারে। ভয় পেয়ে গেলেন না তো? কে বলেছে আমি ভয় পেয়েছি? রনে বনে ইউনিয়নে বাঙালি কখনো ভয় পায় না। ঠিক আছে ঠিক আছে, আর বেশি কথা না, যে যার পজিশন নিয়ে নি। এই পজিশন নিয়ে নাও। ওই বোধহয় অর্জুন আসছে, অর্জুন আসছে। হাই কৃষ্ণা, কেমন আছো? আর দ্রোণকে দিয়ে আমাকে যে জবরদস্ত ল্যাংটা মেরেছিলে, যার জেরে সারা জীবন আমি নুলো হয়ে পড়ে আছি, সেটা ভুলে গেছো? এ কি রে অভি, তুইও আমাকে মারতে আসছিস কেন? কিছুই বুঝতে পারছো না না? আমার যখন হানিমুনের সময়, তখন আমাকে বুজুম বাজুম দিয়ে যুদ্ধে পাঠালে, বেঘরে প্রান্তে গেল। কে বলেছিল আমাকে উৎপাটাং চক্রভূ আমার ট্রেনিং দিতে? তোমার
এই যে আপনি আমার ঘাড়ে চেপে বসে আছেন কেন? ছাড়ুন ছাড়ুন, আমি যা আমার কাতুকুতু লাগছে। আর আমি যা করছি ম্যাডামের ডাইরেকশনেই করছি। দেখো, অসময়ে এসব ইয়ার্কি আমার একদম ভালো লাগছে না। এদের তো সরতে বলো, সরতে বলো। তুমি ডাকলে বলে আমি এক গাদা কাজ ফেলে ছুটে এলাম, আর তুমি কিনা এই বয়সে গাড়োয়ানির রসিকতা শুরু করলে। হ্যাঁ, আমাকে তো বুড়ো লাগবেই। সুভদ্রা চিত্রাঙ্গদা তো দিন দিন ইয়াং হচ্ছে না, ওদের তো আর 5টা স্বামী নিয়ে ঘর করতে হয়নি। নেহাত আমি বলে কি কথার কি উত্তর! দেখো, আমি রেগে গেলে কিন্তু কুরুক্ষেত্র করে ছাড়বো। তোমার মুরুদ আমার জানা আছে, আর একটা কুরুক্ষেত্র ঘটানোর ক্ষমতা তোমার নেই। আচ্ছা গান্ডি বউ গেছে, তোমার মস্তানিও গেছে। আচ্ছা, আমার সাথে এরকম ব্যবহার করার মানেটা কি? ওদের কথা তো শুনলে, আর আমার সঙ্গে কি ব্যবহার করেছো সে তো তুমি ভালোই জানো। আজ তোমার কোনো কথা শোনা হবে না, তোমার সব হিসেব মেটানোর দিন আছে। আচ্ছা, এই যে আপনারা আমার কথা হাঁ করে গিয়েছেন কেন? আপনাদের যার যা কাজ শুরু করুন, আজ যেন এই লোকটা রেহাই না পায়। আরে আরে আরে, আমার কিছু বলার ছিল, আমার কিছু বলার তোমার ছিল। কোনো কথা আজ শোনা হবে না। শোনা হবে না? আমি একটা কথা বলি, হাসির আসামিকেও তো আত্মপক্ষ সমর্থনের একটা সুযোগ দেওয়া হয়, এটাই গণতান্ত্রিক রীতি। আপনার কচকচানি আবার শুরু করেছেন। এখানে কোনো গণতন্ত্রের বালাই নেই, আক্রমণ। যাক, যাক, গণতন্ত্র চুলোই যাক। কিন্তু উনি তো আপনার এতদিনের বিয়ে করা বর, যদি কিছু একটু বলতে চান শুনুন না, তারপরে ওনার যা শাস্তি সে তো দেবই। ঠিক আছে, তোমার যা বলার তাড়াতাড়ি বলো। আগে আগে এনাদের সত্যি বলো, আপনারা সরে যান তো, সরে যান। আমি কথা দিচ্ছি, আমার বলা হয়ে গেলেই আমি প্রস্থান করব। কিন্তু এই যে উপস্থিত ভাইয়েরা ও বোনেরা, সরি সরি সরি, ভদ্র মহোদয়গণ ও মহোদয়া, আচ্ছা আপনারা আমাকে মারতে চাইছেন, মারুন 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 মারুন, কিন্তু একটা কথা, হ্যাঁ আপনারা আমাকে মারতে চাইছেন মারুন, আমার কোনো আপত্তি নেই। আমি এমনিতেই 4 বউয়ের জ্বালায় মরেই আছি, তার উপর ওই ছোটবেলা থেকে মেজদার কিল চর ঘুষি খেতে খেতে আমার পিঠও শক্ত হয়ে গেছে। কিন্তু একবার ভেবে দেখেছেন, আপনারা যে আমাকে শাস্তিটা দিতে চাইছেন সেটা আমার প্রাপ্য কিনা? অবশ্যই আপনার প্রাপ্য। ডিস্টার্ব করবেন না, আমায় বলতে দিন। একলব্যের আঙুল বাদ গেছে দ্রোণাচার্যের জন্যে, হ্যাঁ এটা ঠিক। একলব্য সুস্থ থাকলে যুদ্ধের বাজারে আমি মাস্তানি করতে পারতাম না, কিন্তু মায়েরই বলছি ওই 2 নম্বরিতে আমি ছিলাম না। বিশ্বাস করুন, ওই ঘটনার জন্য আমি দায়ী নই। দ্রোণাচার্য ছিলেন রাজবংশের বেতনভুক শিক্ষক, আর আমি রাজ পরিবারের বিনা মাইনের যোদ্ধা। কিন্তু না না, যুদ্ধ আমি চাইনি, ভাইকে বন্ধুকে খুন করতে চাইনি, কিন্তু কার জন্য বাধ্য হয়েছিলাম একবার ভাবুন। আমার সিদ্ধান্ত নেবার কোনো এখতিয়ারই সেদিন ছিল না। দেখুন, এইবারে বারবার শত্রু বদল হলে লড়াই কিন্তু ভারী মুশকিল। আচ্ছা, আপনি কাকে মিন করছেন বলুন তো? অভিমন্যু আমার ছেলে, আমার বংশধর, ওকে সেদিন যেভাবে প্যাচে ফেলে মারা হলো আমি কিছুই করতে পারলাম না। রাতের পর রাত শুয়ে শুয়ে শুধু ভেবেছি কেমন বীর আমি, নিজের সন্তানকে পর্যন্ত রক্ষা করতে পারি না। হ্যাঁ হ্যাঁ, এটা ঠিক, অভিকে আর্মস ট্রেনিং আমি দিয়েছিলাম, কারণ সে যুগে ক্ষত্রিয় বংশের সেটাই রেওয়াজ ছিল। কিন্তু অভি, তুই বুকে হাত দিয়ে বলতো, সেদিন শুধু মেজদাই তোকে ঠেলে ঠুলে চক্রবুহে পাঠিয়েছিল, আর কেউ ছিল না? না, আর একজন ছিল। হ্যাঁ, আর সেই লোকটার লোভের জন্যেই আমরা সবাই কেসটা খেয়েছি। সেদিন যখন 5 ভাই মিলে পাঞ্চালীকে নিয়ে বাড়ি ফিরছিলাম, ওর ঝাড়ি করা দেখেই বুঝেছি একটা বদ মতলব আছে।
বাড়ির বাইরে থেকে মাকে এমন ভাবে মিসগাইড করলো যে আমরা 5 জন মিলে কৃষ্ণাকে ভাগ করে নিতে বাধ্য হলাম। কিন্তু ওনাকে তো কিছু বলা যাবে না, উনি তো ধর্মপুত্র। হ্যাঁ, সেদিন কোনো প্রতিবাদ করতে পারিনি, আর তার জন্যে সারাটা জীবন আফসোস করেছি। আর পুরো রাজসভায় সেখানে কি হয়েছিল? সেখানে কি হয়েছিল সেটা তুমি খুব ভালো করেই জানো। সিংহাসন আলো করে উনি বসেছিলেন, সারা ভারতবর্ষের রাজারা ভেটও দিয়ে যাচ্ছিলেন, কিন্তু তাতে ওনার পোষালো না। সাম্রাজ্য বাড়াতে হবে বলে, না হলে কৌশলে চলে গেলেন জুয়ো খেলতে, ফিরলেন সর্বশান্ত হয়ে। ঠিক আছে বাবা, হেরে যখন গেছো তাতেই খুশি থাকো। যাদের রাজত্ব নেই তারা কি বেঁচে নেই? না, রাজ্য ফেরত চাই, যুদ্ধ করো। নিজে তো কোনোদিন একটা তীর ওর চাঁদমারিতে লাগাতে পারিনি, কিন্তু তাতে কি? অর্জুন আছে, ভীম আছে, এতগুলো লোক মরলো, এতগুলো লোক পঙ্গু হলো ওই একটা লোকের জন্যে। নিন, এবার কি করবেন করুন। তাহলে এবার অপারেশন যুধিষ্ঠির। দেখেছেন, পাবলিক সাইকোলজিটা দেখেছেন, যে যেভাবে নাচাচ্ছে সেভাবেই নাচছে, নিজেদের কোনো চিন্তা ভাবনা নেই। সব মাথাগুলো যেন মিডিয়ার কাছে বন্ধ করে দিচ্ছে। আরে বাবা, যুধিষ্ঠিরের কাছে গেলে দুর্যোধনের ঘাড়ে দোষ চাপাবে, আর দুর্যোধন কৃষ্ণের এত বড় যুদ্ধ এত দিন ধরে, তাতে আমাদের সবারই অল্প বিস্তর দোষ আছে, আর আমরা সবাই কম বেশি ক্ষতিগ্রস্ত। এই বুড়ো বয়সে এসে এটা বুঝতে পেরেছি, জানেন, দাঙ্গা হাঙ্গামায় কোনো লাভ হয় না মশাই, কোনো লাভ হয় না। এত বেলা কেই বা থাকবে বলো তো? দেখি আশপাশটা ঘুরে যদি থাকে কোথাও। ওই দেখো দিব্যি না দেখাচ্ছে। দাদা, এই দাদা, তোমাকে নিয়ে পারা গেল না, ওঠো ওঠো। আরে একলব্য কোথায় গেল? সিনেমা দেখে ছিল, সিনেমা দেখে দেখে তোমার মাথা থেকে গেছে। এখানে একলব্য তুমি কোথায় পাবে? আরে এই নন্দন কাননে একলব্য, অভিমন্যু, দ্রৌপদী। কি উল্টো পাল্টা বকছো বলো তো? এ তো নন্দন কানন, এখানে কোথায়? এ তো সদানন্দ পার্ক। সেই কোন সকালে হাঁটতে বেরিয়েছো, বাড়ি ফেরার নাম নেই। বৌদি চিন্তা করে পাগল হয়ে যাচ্ছে, আর আমি সারাটা পাড়া ঘুরে এসে দেখছি দেবে করে করে ঘুমাচ্ছে। আমি তো কিছু বুঝতেই পারছি না, গেল কোথায়? আর তুইও এখানে এলি কেমন করে? হ্যাঁ রে, তুই কোন ঘুরে গেছিস নাকি? এই চলো বাড়ি চলো, বৌদি বোঝাবে কে বেঁচে আছে কে মরে গেছে। চলো চলো চলো। উফ, কত বলি বয়স হচ্ছে, উল্টো পাল্টা খাওয়া দাওয়া মানে বন্ধ কর। আর রাত জেগে সিনেমা দেখা, ও পেট গরম হয়ে যত উল্টো পাল্টা আজে বাজে স্বপ্ন দেখে। চলো দেখে বাড়ি চলো, তোমার জন্য আমার আজ অফিস যাওয়াটা দেরি হয়ে গেল। যাবো কি? চলো চলো চলো। আচ্ছা খুঁজে দেখি না। আরে জানিস না, মনে থাকে তো?
অলিক কল্পনা নাটকটি এখানেই শেষ হলো। এতে অভিনয় করেছে অজিত বসু, মন্দিরা রায়চৌধুরী, একলব্য, নবনীতা মুখার্জি, অভিমন্যু, সুজাতা গাঙ্গুলি, এদিকে সরে, দ্রৌপদী, জয়শ্রী দাস, শিখণ্ডী, সুপর্ণা রায়চৌধুরী, অর্জুন, নন্দা গুহবিশ্বাস ও যুবক সুমিতা রায়চৌধুরী। সহযোগিতায় রীনা সরকার, রীনা আয়। পরিচালনা ঈশানী ঘোষ মজুমদার। আবহ সঙ্গীত শ্রী সৌমেন দত্ত, সাজসজ্জা শ্রী কাঞ্চন কুণ্ডু। নমস্কার। থ্যাংক ইউ। ও থ্যাংক ইউ, থ্যাংক ইউ। Very nice. হ্যাঁ, সত্যি কথা। আমাদের আজকের অনুষ্ঠান এখানেই শেষ। আমরা আবার কালকে ফিরে আসব একই সময়। কালকে আবার আমাদের অনেক অনুষ্ঠান আছে। সবাইকে ধন্যবাদ, শুভরাত্রি জানিয়ে আজকে আমরা শেষ করছি। ধন্যবাদ।